নমস্কার, ডিডি ত্রিপুরার দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন 21 জুন গোটা বিশ্বে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে দিনটি পালন করা হয়। এবার অষ্টমবারের মতো এই দিনটি গোটা বিশ্বেই পালিত হচ্ছে এবং এই দিনটাকে কেন্দ্র করে যোগার প্রচার এবং প্রসারের জন্যে শুধু ভারতবর্ষেই না, এখন আন্তর্জাতিক স্তরেও বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়ে থাকে। শুধু এই দিনটা উদযাপনের জন্যই না, এর বাইরেও যোগাসন এখন গোটা বিশ্বে একটা জনপ্রিয় খেলা এবং এর একটা বিশাল উপকারিতার কথা চিন্তা করে আন্তর্জাতিক স্তরে বিভিন্ন দেশগুলি এই যোগাকে গ্রহণ করেছে। এই যোগা দিবসের এবারের যে ভাবনা, মানবতার জন্য যোগা, এই বিষয় নিয়ে এই অষ্টমবারের এই দিবসটি উদযাপন হচ্ছে। আর আপনারা আজকের এই স্টুডিওতে আমাদের দুজন বিশেষজ্ঞের কাছ থেকে এই বিষয়টা আমরা জানব। সেই সঙ্গে যোগার বেশ কিছু ডেমনস্ট্রেশন প্রদর্শনী এখানে আমরা দেখতে পাব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন যোগা থেরাপিস্ট এবং আয়ুষ বিভাগের যিনি রয়েছেন সুমন্ত দেব। নমস্কার, স্বাগত জানাচ্ছি। এর পাশাপাশি রয়েছেন যোগা প্রশিক্ষিকা এবং এ রাজ্যের আন্তর্জাতিক স্বর্ণপদক জয়ী যোগা প্রাক্তন খেলোয়াড় নন্দিতা বণিক। নমস্কার। নমস্কার। আমাদের সঙ্গে দুজন ডেমনস্ট্রেশন করার জন্য যোগা খেলোয়াড়ও এখানে রয়েছে, একজন সুরাঞ্জলি এবং অন্যজন বিশ্বরূপ। এই দুজনকেই আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। শুরুতেই সুমন্তবাবুর কাছে যাব। এবারের যে ভাবনা, ট্যাগলাইন প্রত্যেক বছর একটা থাকে, অষ্টমবারের ট্যাগলাইন হচ্ছে মানবতার জন্য যোগা। তো আপনি কিভাবে এই ট্যাগলাইনটা বিশ্লেষণ করবেন? দেখুন, সমগ্র বিশ্বকে, ভারতবর্ষের যোগ বিজ্ঞানকে যে উপহার দেওয়া, সেটা বিশ্ব মানবতার কল্যাণের কথা মাথায় রেখে একদম বিষয়টা সৃষ্টি লগ্ন থেকেই এইভাবেই সৃষ্টি হয়েছে যে সেখানে কোনো ক্যাটাগরাইজ করা হয়নি, আপনার জন্য, আমার জন্য বা আলাদা করে এর জন্য, এরকম নয়। সমগ্র মানব জাতির সর্বাঙ্গীন উন্নতির জন্য বিষয়টিকে অবতারণা করা হয়েছে। ঠিক। আমরা যেটা বলি বা দেখতে পাই, যোগ একজন ব্যক্তির সর্বাঙ্গীন বিকাশে সমর্থ। তো সমগ্র বিশ্বে মানব জাতির কল্যাণার্থে যোগকে যদি আমরা ব্যবহার করি, যে কারণে এই বিষয়টি আমাদের পূর্বপুরুষগণ ঋষিরা উপস্থাপন করেছেন, তাহলে সর্বাঙ্গীনভাবে ভারতবর্ষ সারা পৃথিবীর মানব জাতির কাছে একটা বিশেষ স্থান গ্রহণ করবে। ঠিক। পাশাপাশি যে ঋষিদের যে বার্তা, সমগ্র মানব জাতির কল্যাণ, এই বিষয়টি যেটা যোগের মূল ভাবার্থ বা লক্ষ্য, সেটাও সাধিত হবে। তার জন্য অষ্টম যোগ দিবসে আমাদের এবারের থিম মানবতার জন্য যোগ। একদম। এবারে আপনার কাছে আসব। এই যে যোগাসন আপনারা যখন করতেন বা পরবর্তী সময়ে যোগার প্রচার যেটুকু ছিল, একটা সীমিত জায়গার মধ্যে ছিল। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেটাকে গোটা বিশ্বের কাছে ছড়িয়ে দিয়েছেন 2014 সালে, যেটা ইউএনএতে মানে তিনি তুলেছেন, এবং 15 সাল থেকেই এই দিনটা, এই 21 জুন দিনটাকে যোগা দিবস হিসেবে পালন করা হচ্ছে। শুরুতে 80-90টা দেশ গ্রহণ করেছে, এখন এবারের টার্গেট হতে 200 দেশের মধ্যে এটাকে ছড়িয়ে দেওয়া বা সামিল করা। এই যে ভাবনা এবং এর যে একটা বিশাল জায়গা জুড়ে এখন যোগাসনের বিষয়টা এসছে, একজন প্রাক্তন খেলোয়াড়, বর্তমানে প্রশিক্ষক হিসেবে আপনি কিভাবে সেটা দেখছেন? এটা তো খুব গর্বের কথা আমাদের কাছে। যখন আমি আমার কথা বলছি, আমি যখন খেলতাম যোগাসন কি জিনিস এটা আমি জানতাম না। অন্যান্য গেমের মতো আমিও যোগা করতাম, কম্পিটিশনে যেতাম, বাইরে যেতাম, করে আসতাম, এইভাবেই চলতো। কিন্তু যখন আমি বড় হতে থাকলাম, আমি মনে পড়ে বোধহয় ক্লাস 2 থেকেই আমি যোগাসনটা করতাম আর কি। তখন তো আর বোঝার কোনো ক্ষমতা নেই। ওই
প্রাইজ পেতাম, তো প্রাইজ পেতাম, ইন্টারেস্ট একটা জাগতো যে আমি আবার আরেকটা ইয়েতে যাব, রাজ্যে যাব, কম্পিটিশন করব, এরকমভাবে। যখন বড় হতে লাগলাম তখন অনেকেই যখন জানে যে তুমি যোগা করো, আচ্ছা শুনেছি যোগা করলে নাকি এটার জন্য ভালো হয়, ওইটা ভালো হয়, তখন আমি ওই সমস্ত কিছু জানতাম না। তখন মনে লাগলো যে আচ্ছা আমি যখন যোগাসন করি তাহলে তো আমাকে জিজ্ঞেস করবে যে জিনিসটা এটা করলে ওইটার ভালো, বা কোমর ব্যথা, ঘাড় ব্যথা। তখন আমি না কিছু কিছু বই আমি দেখতাম আগের, শিবানন্দ সরস্বতী বই টই আমিগুলো নিয়ে পড়তাম টরতাম, সেইভাবে এটার সঙ্গে আমি ইনভলভ, দেখতাম অনেক কিছুই আছে এটার মধ্যে, আমি দেখতাম, পড়তাম, জানতাম, বিভিন্ন জায়গায় যেতাম, যখন বিভিন্ন মানুষের লোকের যোগাযোগ হতো। আস্তে আস্তে যখন এই জিনিসটা নিয়ে দেখলাম যে চর্চা হচ্ছে, এটা কাজ দিয়েছে, এটা তো শুধু অ্যাজ এ গেম আমরা এখন আর দেখি না, এটা সায়েন্সের ইয়েতে চলে গেছে, এবং বিভিন্নভাবে এবার আমরা দেখলাম যে যারা নতুন MBBS করছে ওদের জন্য একটা টাইম দেওয়া হয়েছে যোগার জন্য, এটা অনেক ছড়েছে। আর সবচেয়ে বড় কথা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন এটা নিয়ে কথা বলে 15 থেকে রেডি করেছেন, তখন তো যারা আমরা জানি যে যোগা করলে আমাদের ভালো, তবুও কিন্তু আমরা এটার দিকে ঝুঁকি না বেশি। যখন এটা একটা ইয়ে হয় যে না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এটা করতে হবে, ঠিক আছে, এজ এ প্রোগ্রাম বা এটা আমরা করেছি জানানোর জন্য, কিন্তু এটা আমরা প্রথম শুরু করেছি যে হ্যাঁ আমরা করব। কিন্তু দেখা গেছে যে এটা করতে গিয়ে এটার প্রতি এত বেশি আমাদের ঝোঁক বেড়েছে, এত ইন্টারেস্ট হয়েছে যে এটা আস্তে আস্তে আর ওই 21 জুনের জন্য আমাদের অপেক্ষা করতে হয় না, এটা অনেক অনেক দিকে আমাদের ছড়েছে। এটা অ্যাজ এ যোগা প্লেয়ার থেকে এখন আমি শিক্ষিকা হয়েছি ঠিক বলে, কিন্তু আমি নিজেকে বিদ্যার্থী মনে করি। যোগা জিনিসটা এত বেশি জিনিস যে এটা থেকে আমি এক কোষ জলও নিতে পারিনি, মানে এর একটা বিশাল বিশাল ব্যাপ্তি হয়েছে, জনপ্রিয়তা আর হয়েছে। আমি নিজে চাইবো যে এই জিনিসটা শুধু 21 জনে, যারা এখনো আমরা 21 জনের নিয়ে বসে আছি যে 21 জনে আমরা এটা করব সেটা করব, এটা না করে প্রত্যেক দিন যদি আমরা একটু 365 দিনে হ্যাঁ আমরা যাতে এটা সেটা 21 করি। জুন মনে করে যদি পালন করে তাহলে ভালো হবে আর কি। ঠিক। সুমন্তবাবু, এই যে বিষয়টা উনি খুব ভালো বিষয়টা বলেছেন যে আমরা শুধুমাত্র উদযাপনের জন্য যদি 21 জুন শুধু করি তাহলে এর তো উপকারিতা আমরা পাবো না কেউ। ঠিক। তো আমাদের এই যে 365 দিনের ভাবনা, একটা দিন উদযাপন করা, এটা সবার মধ্যে জাগিয়ে তোলা এবং এটা কন্টিনিউ চলা, এর জন্যে মানে কি ধরনের উদ্যোগ নেওয়া আপনি কি মনে করেন, কি করা? যেটা আমরা জানি সবাই, কোনো জিনিস শুরু করাটা সহজ, কিন্তু তাকে ক্যারি করাটা কঠিন, খুব কঠিন, এবং সেটাই মোস্ট ইম্পর্টেন্ট যে আমরা কতটুকু ক্যারি করতে পারছি। ঠিক। উদ্বোধন তো সবাই করতে পারেন, কিন্তু সেটার রেজাল্টটা তখনই পাবো আমরা যখন সেটাকে দৈনন্দিন জীবনের একটা অভ্যাসের মধ্যে পরিণত করব, এবং একটা ওতপ্রোতভাবে আমাদের অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে যাবে আমাদের জীবনের সাথে। যেটা আগে ছিল ট্রেডিশনালি আমরা দেখি, আগে কিন্তু আমাদের জীবনযাত্রার যে শিডিউল ছিল তার মধ্যে কিন্তু রাখা ছিল সংস্কৃতিতে, কিন্তু ডে বাই ডে আমরা বিভিন্ন সংস্কৃতির সাথে মিক্সচার হয়, পাশাপাশি দিন যাওয়ার সাথে সাথে আমাদের হয় কি যে ট্রেডিশনাল যে আমাদের সিস্টেমগুলো ছিল সেটা থেকে অনেকটা বেরিয়ে এসেছি আমরা। কিন্তু এখন কিন্তু আবার যেটা দিদি বললেন এইমাত্র, যে মাননীয় প্রধানমন্ত্রী যে একটা আন্দোলনের রূপে সেটাকে নিয়ে গেছেন সারা বিশ্বে, গোটা বিশ্বের কাছে তুলে ধরেছেন। তো সেটা কিন্তু একটা বিষয় কি, আমরা যখন পড়াশোনা করতে বাইরে যাই বিভিন্ন স্টেটে, সেখানটায় দেখি, আমার একটা অভিজ্ঞতায় বলছি, SBRC ইউনিভার্সিটি ব্যাঙ্গালোরে যখন আমি ক্লাস করতাম মাস্টার্সের সময়, ফ্রান্সের একজন মহিলা, উনি আমাদের মর্নিংয়ের সেশনটা নিতেন। তো সেই জিনিসটা আমার খুব লাগে ভেতরে, যে আমাদের ভারতবর্ষের সাবজেক্ট আমরা বিদেশিদের কাছ থেকে শিখছি, যদিও যোগ বিদেশি দেশি কথাটা বিশ্বাস করে না, সমগ্র বিশ্বটাই আমাদের সংস্কৃতিই বলে যে বসুধৈব কুটুম্বকম। তারপরেও এনিহাও আমার মনে হয়েছে হয়তো বা কোনো একটা দিক থেকে আমরা অনেকটা পিছিয়ে গেছি, যে মানসিকতাটা আমাদের গড়ে তোলার দরকার ছিল আমাদের মধ্যে, সেটা আমরা তুলে ধরতে পারিনি। একদম সেই দিক থেকে ওনারা অনেক বেশি এগিয়ে গেছেন। দেখুন জাপান, চায়নার কথা বলুন, ভারতবর্ষের আমার বন্ধু বান্ধব প্রচুর আছেন যারা থাইল্যান্ড, ব্যাংকক, চায়নাতে জব করছেন যোগা নিয়ে। সেই দিক থেকে দেখতে গেলে ওরা আন্তর্জাতিক স্তরে যোগটাকে গ্রহণ করার ফলে কিন্তু আমাদের ভারতবাসীরও বিভিন্ন জায়গাতে এই বিষয়টাকে নিয়ে কাজ করার সুযোগটা বেড়েছে। তো
তো সেই ক্ষেত্রে সেই নিরিখে আমি বলবো যে এখন সময়, যেহেতু যশস্বী প্রধানমন্ত্রী ভারতবর্ষের এবং আপামর জনসাধারণ অনেকটা অ্যাওয়ার হয়েছেন রিসেন্টলি, বিগত 8 বছরে অনেকটা অ্যাওয়ারনেস বেড়েছে। অনেকটা বেড়ে গেছে। সেক্ষেত্রে বলবো আমাদের একটা বিশাল সুযোগ রয়েছে যে সমগ্র বিশ্বকে মানবতার স্বার্থে, আমরা দেখতেই পাচ্ছি যুদ্ধ, বিভিন্ন ধরনের মানবতার উপর একটা যেটা সংশয় হয়ে Crisis দাঁড়িয়েছে, চলছে ক্রাইসিস একটা চলছে, সেটা থেকে উত্তরণের পথ হিসেবে কিন্তু যোগ একমাত্র এবং সর্বোৎকৃষ্ট পথ হতে পারে। ঠিক ঠিক। তো আমরা আসবো আবারও আপনাদের কাছে। দর্শক বন্ধুরা, আপনারা সবাই জানেন যে এই দেশে ঋষি মুনিদের সময় থেকে এই যোগাসনের চর্চা হয়ে আসছে, বহু পুরনো সেই আমাদের ঐতিহ্য, এবং সেটাকে এখন একেবারে গোটা বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা, এর একটা সফল রূপ আমরা পেয়ে গেছি গত 7 বছরে, এবার 8মবারের মতো হবে। সেখানে বেশ কিছু ডেমনস্ট্রেশন আমরা দেখতে পাই বিভিন্নভাবেই, কিন্তু আজকে আমাদের এখানে যে দুজন খুদে খেলোয়াড় এখানে রয়েছে, তারা বিভিন্ন যোগাসনের যে পোস্টার বা যোগাসনের বিভিন্ন আসনগুলো তারা সেখানে দেখাবে, এবং এর পাশাপাশি এর উপকারিতা এবং এর থেকে আগামী দিনে আমরা কিভাবে লাভবান হতে পারি, এই বিষয়গুলো আমরা দেখব। শুরুতেই একটা আসন থেকে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি, যেটা সুমন্তবাবু এখন বলবেন। তো কি আসন প্রথমে আমরা দেখব? দেখুন, যেহেতু টিভিতে প্রোগ্রাম হচ্ছে, বিষয়টা যেহেতু গুরুমুখী বিদ্যা, আমরা সবসময় বলবো যে একজন এক্সপার্টের সান্নিধ্যে এবং ওনার উপস্থিতিতে সাজেশন নিয়ে করা প্রয়োজন। ঠিক। তারপরেও যাতে স্বাভাবিক সাধারণ অবস্থাতে সবাই ঘরে বসে এই বিদ্যাটুকুর লাভ নিতে পারেন, আমরা সিম্পল কতগুলো টেকনিক আমরা আজকে দেখাবো। ঠিক। 8 থেকে 80 বছর বয়সের যে সবাই যাতে করতে পারে, পুরুষ নারী নির্বিশেষে এই প্র্যাকটিসগুলো করতে পারেন। এবং আমরা রিসেন্টলি দেখলাম বিগত বছরগুলোতে করোনার কীরকম একটা বিভীষিকা আমরা সম্মুখীন হলাম, সেক্ষেত্রে আমরা দেখলাম যে আরও বিশেষ একটা ভালো দিক রয়েছে এর, যে এখানটায় একটা বড় মাপের একটা বার্তা আমাদের কাছে এসছে যে এনি হাউ সারা দিনের দৈনন্দিন জীবনযাত্রার মধ্যে এক্সারসাইজ এবং যোগ মানে শরীর চর্চাটাকে আমাদের ইনভলভ করতেই হবে। একেবারে সঠিক। তো সেক্ষেত্রে এটা মানে সায়েন্টিফিক্যালি প্রুভ, যারা এর সাথে ইনভলভ ছিলেন তারা কিন্তু সুস্থতার সাথে এই বিভীষিকাকে কাটিয়ে উঠতে পেরেছে। ঠিক ঠিক। তো আমি সেই কথা মাথায় রেখেই, সবার বয়সের কথা মাথায় রেখেই একদম সিম্পল কিছু টেকনিক বলছি, এবং 2-3টে ভ্যারিয়েশনও আমরা ইউজ করছি এর মধ্যে, যাতে সবাই করতে পারেন। ঠিক আছে। প্রথমে আমি তোমাদের বলবো ভুজঙ্গাসন দিয়ে শুরু করতে। এখানে আমরা যেটা দেখাবো, 3টে পশ্চার দেখাবো, এই একটা আসনেরই 3টে ভেরিয়েশন দেখাবো, যাতে একদম যারা বিগিনার নতুন শিখছেন বা যারা আমাদের অনুষ্ঠান থেকে অনুপ্রাণিত হবেন তারা করতে পারেন, যারা অলরেডি করছেন তারাও করতে পারেন, এবং যাদের সমস্যা রয়েছে শারীরিকভাবে তারাও করতে পারেন। প্রথমে আমি বলবো হাতটা কনুইটা মাটিতে রেখে ধীরে ধীরে তোমরা শ্বাস নিতে নিতে বুকটুকুকে সামনে ওপরের দিকে মাথা নিয়ে একটু তুলে ধরো। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে এই অবস্থাতে। এখন প্রশ্ন আসবে কতক্ষণ করব, কতটুকু সময় ধরে রাখবো, সময়টা কতটুকু সময়। যেহেতু এখানে দেখুন এফোর্টলেসলি করা যাচ্ছে, খুব একটা টাফ নয় এই যে আমরা ভেরিয়েশনটা দেখালাম, সেক্ষেত্রে 30 সেকেন্ড আমরা বলি নর্মাল টাইম। সেক্ষেত্রে যদি কারোর অসুবিধা হয় আপনার যার যার ক্যাপাসিটি অনুযায়ী আপনারা প্র্যাকটিস করতে পারেন। হ্যাঁ, ঠিক। একদম স্বাভাবিক প্রশ্বাস শ্বাস চলবে, তার মধ্যে কোনো রিজিডিটি রাখবেন না এবং শরীরকে একদম শিথিলভাবেই এই অবস্থাতে ধরে রাখবেন। ধীরে ধীরে ছেড়ে দাও। সেকেন্ড ভেরিয়েশন যেটা হচ্ছে একই আসনের আমরা যেটা করলাম এক্ষুনি, একদম বয়স্ক যারা আছেন ওনারা করতে পারবেন। বেনিফিটসের ব্যাপারগুলো আমি পরে আসছি। এখন হাতটাকে
কনুয়ের যে হাতের তালুটাকে আমরা শোল্ডার লেভেলে নিয়ে আসবো, কাঁধের বরাবর রাখবো, এনে ধীরে ধীরে কনুইটাকে উপরের দিকে তুলে বুকটাকে উপরের দিকে তুলে ধরবো এবং মাথাকে পেছনের দিকে নিয়ে যাব উপরে। স্বাভাবিক শ্বাস প্রশ্বাস চলবে। এই অবস্থাতে আমরা যদি ডিপ ব্রিদিং করি, শ্বাস প্রশ্বাসটাকে একটু গভীরভাবে নিই, তার বেনিফিটটা অনেকটা বেড়ে যায়। এবার ধীরে ধীরে নামিয়ে নাও। এবার এটা গেল সেকেন্ড ভেরিয়েশন। এটা হচ্ছে কাদের জন্য? যারা বাচ্চারা নতুন বা বিগিনাররা নতুন শিখছে তাদের জন্য। এখন যেটা করব, যারা শারীরিকভাবে সক্ষম এবং অলরেডি ওনারা কিছু না কিছু শারীরিক কসরত করেন, ঠিক ঠিক শরীর চর্চা করেন, তাদের জন্য। এবার পুরো হাতটাকে সোজা রেখে আমরা শরীরটাকে নাভি পর্যন্ত যতটুকু সম্ভব ওপরের দিকে তুলে ধরব। পুরো হাতটাকে সোজা করে দাও। ঘাড়টাকে পেছনের দিকে বাঁকিয়ে নিয়ে যাব। এটা কি কম্পিটিশনের আসন? কম্পিটিশনের জন্য তো অবশ্যই এটা হ্যাঁ, ছোট গ্রুপে যখন হয় তখন এটা রাখা হয়। মানে এটাই কম্পিটিশনের, আর বাকিগুলো হচ্ছে নরমাল নরমাল। আমরা যেটা বলি কি, মানে কম্পিটিশনে হয় কি, হায়ার স্টেজটা যেটা, যে কোনো পশ্চারের একদম এক্সট্রিম লেভেল পর্যন্ত, তখন গিয়ে সেটা কম্পিটিশনের মাত্রায় দাঁড়ায়। এই ক্ষেত্রে কিন্তু তোমরা একটু হাতটাকে আরেকটু শরীরের দিকে কাছাকাছি টেনে নিতে পারো, আর একটু ভেতরের দিকে টেনে নাও, নিয়ে আরেকটু স্ট্রেচিং করো পেছনের দিকে। তাই তো নন্দিতা দি, এই পশ্চারটা আমরা কম্পিটিশনে চলে যাচ্ছে। না, এটা তো আছেই, তার সঙ্গে সঙ্গে আমরা যেটা করি পূর্ণ ভুজঙ্গ আসন, যে পাগুলি ভেঙেও মাথায় লাগানো, সেটা দেখাবে কি একটু কম্পিটিশনে। এটা চলে যাচ্ছে একদম কম্পিটিটিভ লেভেলের, যারা রেগুলার প্র্যাকটিস করার পরে আমরা যেটা রেগুলার প্র্যাকটিস ছাড়া এটা হ্যাঁ সম্ভব নয়। ঠিক। ধীরে ধীরে নামিয়ে নাও। আচ্ছা, এবার যেটা বলবো যে এই আপনি 3টে লেভেল দেখিয়েছেন এখানে আমাদের দর্শকদের সুবিধার জন্য, দর্শকরাও যাতে বুঝতে পারেন যে আমি যতটুকু পারবো ততটুকু করব, আর কম্পিটিশনের জন্য তো আছেই। এই আসনটার মূল উপকারিতাটা কি, মানে কিভাবে বেনিফিট হয় আমাদের আচ্ছা, শরীরে? অ্যাকচুয়ালি যোগাসন আমরা ট্রেডিশনালি যেগুলো দেখি, সাধারণত অনেক বিভিন্ন স্কুল বিভিন্ন ধরনের ব্যাখ্যা করেছেন। 84টা কেউ কেউ বলছেন, মানে পার্টিকুলার আসন রয়েছে। তারপরে ওগুলোকে বেস করে অনেকগুলো আসন হয়েছে। আবার কোথাও কোথাও বলা আছে যে 84 লক্ষ, এরকমটাও আছে, বা 84,000 এরকম। তো সেটাতে যাচ্ছি না আমরা। বেসিক যে আসনগুলো আছে তাদের মধ্যে এটা একটা মোস্ট ইম্পর্ট্যান্ট আসন। এখানে আমরা দেখছি যখন চেস্টটাকে ওঠানো হচ্ছে এবং কাঁধটাকে পেছনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে মাথাটাকে সহ, এবং আমরা বলছি যে নর্মাল ব্রিদিং রাখতে, সেখানে যাদের শ্বাস প্রশ্বাসের সমস্যা আছে, ধরুন কাফ অ্যান্ড কোল্ডের ধাত থাকে, করাইজা থাকে, অ্যাসথমেটিক টেন্ডেন্সি আছে, যাদের ব্রঙ্কিয়াল অ্যাসথমার প্রবলেমটা আছে, তাদের জন্য তো খুবই উপকারী। তার সাথে সাথে যেটা হচ্ছে যাদের লোয়ার ব্যাক পেইন আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট আসন ফর দেম। সিম্পল প্র্যাকটিসটাই, যে কোনো 3টের মধ্যে যে কোনো একটাই যদি করেন, আমি একদম প্রথমটার কথাই বলছি, ফার্স্ট লেভেল যেটা, সেটাও যদি করা হয় তাহলে কিন্তু এই কোমর ব্যথার জন্য খুব বেনিফিট পাবেন। যাদের ধরুন ব্যথা আছে ওরা কি করবে না ওই সময় করবে? সেক্ষেত্রে হচ্ছে যেটা অ্যাকিউট পেইন যখন থাকে তখন আমরা কোনো রকম এক্সারসাইজ অর আসন আমরা সাজেস্ট করি না। ওটা কম হয়ে গেলে সেটা মানে কমে বিশ্রামের যাবে। মাধ্যম দিয়ে কমিয়ে নিয়ে, সেখানে মেডিকেশনের ব্যাপার থাকে। আরেকটা লক্ষ্য করার বিষয় হচ্ছে কোমর ব্যথাটা কেন হলো, সেটাও একটা বিচার্য বিষয়। ঠিক ঠিক। আইদার একজন থেরাপিস্টের কাছে, আইদার একজন ডক্টরের সাথে কনসাল্ট করে সেক্ষেত্রে করা দরকার। নেক্সট এটা করা দরকার। হ্যাঁ, আমাদের যেরকম হয়, আমরা বহু ক্ষেত্রে দেখেছি সিভিয়ার ব্যাক পেইনের পেশেন্ট আমরা অ্যাটেন্ড করছি, যেখানে বলা হয়েছে বহু জায়গাতে অপারেটিভ কেস সেগুলো, কিন্তু মিরাকেল আমরা নিজেরাই যে দেখেছি যোগের, আমার হাতেই বহু পেশেন্ট এসছেন এরকম, যে স্লিপ ডিস্কেরও পেশেন্ট আমি পেয়েছি। আচ্ছা, সেক্ষেত্রে কিন্তু জাস্ট অনলি আয়ুর্বেদ এবং যোগের সহযোগিতা নিয়ে আমরা অপারেশনকে অ্যাভয়েড করতে পেরেছি। আমার কাছে মানে 10 বছর ধরে ওনারা করছেন প্র্যাকটিস, এরকম এভিডেন্সও আছে যে
এই যে চিকিৎসার ব্যয়টাকে আমরা অনেকটাই কমিয়ে আনতে পারি যদি শুধু সামান্য একটু নিজের দিকে একটু কনসিয়াসনেসটা বাড়িয়ে তুলতে পারি। ঠিক আছে, একটা আসন তো আমরা দেখলাম, আবার একটু বাদে আরেকটা আসনে আমরা যাব, নেক্সট আসনে। তার আগে ম্যাডামের কাছে আসছি। ম্যাডাম, এই যে যোগাসনের চর্চা, আপনি নিজে কম্পিটিশন করেছেন, তখনকার একটা লেভেল ছিল, ধীরে ধীরে এখন কম্পিটিশন অন্যরকম হচ্ছে, যোগাসনের কম্পিটিশনের সিলেবাস চলে আসছে, এই সিলেবাসে করতে হবে, এই আসনগুলো করতে হবে, এই বিষয়গুলো মানে আপনি চোখের সামনে নিজে করেছেন, কম্পিটিশনে হায়ার লেভেলে গেছেন, ইন্টারন্যাশনাল যোগাতেও অ্যাটেন্ড করে মেডেল এনেছেন, রাজ্যের জন্য স্বর্ণপদক, কিন্তু এখন যে মান, এর সঙ্গে কিভাবে তুলনা করবেন? এখন পপুলারিটি এত বেড়েছে, তার মধ্যে এই কম্পিটিশনের মান কোন জায়গায় আছে, কি মনে হয়? এটা ঠিকই, কম্পিটিশনটা মানটা অনেকটাই বেড়েছে। আমরা যখন করতাম তখনও সিলেবাস ছিল যে আমাদের কম্পালসারি এতটা আসন থাকতো, এগুলো আমাদের করতেই হতো। তারপর নিজের থেকে স্পেশাল আমাদের দেখাতো, তখনও থাকতো সিলেবাস। কিন্তু আমি কিছুদিন আগে আমাদের খেলো ইন্ডিয়ার টিম গেছে, ওইখানকার যে প্র্যাকটিস হয়েছে আমাদের এখানে 1 মাস ধরে বাচ্চাদের নিয়ে, তখন আমি দেখলাম যে তারা যে সিলেবাস দিয়েছে লেভেলটাই অনেকটা হাই। আমরা যেগুলিকে আগে স্পেশালভাবে আমরা করতাম, যে অপশনাল দেখাতাম, সেগুলি দেখলাম যে এবার সিলেবাসেই আছে, মানে ওটা আরো বেশি হাই হয়ে গেছে। এখন কি হয়েছে যে প্র্যাকটিসের মানটা ওদের বাড়াতে হবে, প্র্যাকটিস বাড়াতে হবে। আর সবচেয়ে বড় কথা আছে, আমাদের সিলেবাস যখন থাকে তখন আমাদের সব সাইডটাই থাকে, যেমন ব্যাকওয়ার্ড, ফরওয়ার্ড, ব্যালেন্সিং, সব কিছুই থাকে। এখানেও দেখলাম যে আমরা যদি রেগুলার প্র্যাকটিস করি, একটা তো দাদা বললেন যে আমরা রেগুলার শরীর চর্চার জন্য করি, আর যদি আমি কম্পিটিশন লেভেল আমি দেখি, তাহলে রেগুলার প্র্যাকটিস যদি না করি, আমাদের শরীরটা তো একটা স্প্রিংয়ের মতো, যদি না টানি এটা কিন্তু লুজ হবে না, যদি না হয় এটা কম্পিটিশন যাবে না। আর কম্পিটিশন দিন দিন এত বেড়েছে, স্টুডেন্টদের আমি বলবো যে এটা একটা দিক আমরা যদি ধরি, যে যোগা শুধু কম্পিটিশন লেভেল না বা শরীর চর্চা দিক না, যোগাতে আমরা 8টা ভাগ আছে না দাদা, 8টা ভাগ আছে, এর মধ্যে 2টা আমরা রেগুলারই করি, আসন প্রাণায়াম। আমাদের সব কটা ভাগ অ্যাটেন্ড করতে হবে, করলে কি হয়, এই যে এবার আমাদের যোগা ডেতে দেওয়া আছে হিউম্যানিটি, মানে মানবতার দিক দিয়ে, তা প্রত্যেকটা ভাগ যদি আমরা রেগুলার মেনটেন করি, তাহলে ওই দিকটা আমি যদি নিজে একজন ভালো হই, তবে আমি আরেকজনকে বলতে পারবো না, সেই দিক থেকে জানাতে পারবো। তো ওই দিক থেকে চিন্তা করতে গেলে দেখা যায়, যদি সারাক্ষণ সময় তো আমরা যোগ নিয়ে ডুবতে পারবো না, আমাদের তো অনেক থাকে। রেগুলার যদি নিজের জন্য, আমাদের জন্য বলছি, বাচ্চাদের জন্য, সবাই যার যার ক্যাটাগরিতে তারা প্র্যাকটিস করবে, যারা কম্পিটিশন করছে তারা তাদের প্র্যাকটিসটা করবে, আমরা নিজেরা সারাদিন চলার জন্য, নিজেকে ঠিক রাখার জন্য যত আমাদেরটা করব। আমরা রেগুলার যদি আমরা আধা ঘন্টা সময়ও দেই আর কি, তাহলে এটার মানটা আরো বাড়বে, রিচার্জ হয়ে যাবে। আর এত ভাল লাগে না, এখন মনে হয় যে হ্যাঁ, যখন করেছিলাম ঠিক আছে, করে করে এসছি, এখন আরো বেশি এগুচ্ছে, আমি এটা নিয়ে যুক্ত আছি, নিজেকে খুব গর্বিত মনে হয় আর কি। ঠিক একদম ঠিক কথা বলেছেন সুমন্ত বাবু। এই যে যোগাসনের এক একটা কম্পিটিশনের একটা দিক, আরেকটা হচ্ছে সকলের জন্য যোগ, যেটা আপনি একটু আগে বললেন, 3টে ধাপ দেখিয়ে দিয়েছেন, যার যেটা সুবিধে সে অনুযায়ী করো, নিরোগ থাকো, স্বাস্থ্য ধরে রাখো। তো এই ধরনের আরেকটা কি আসন যেটা আমাদের দর্শকরা রয়েছেন নিয়মিত করতে পারেন, লাভ হতে পারে? আরেকটা নেক্সট আমরা মৎস্যাসন করার জন্য বলছি তোমাদেরকে। সেক্ষেত্রে আমরা 2টো স্টেপে দেখাবো, যেটা সবার জন্য, সবাই যে কোনো বয়সের ওরা করতে পারবেন। যারা যোগ প্র্যাকটিস করছেন না এখনো পর্যন্ত, ওনারাও করতে পারবেন, এবং যারা করছেন তারা তো করতেই পারবেন। এবার ধীরে ধীরে সুপাইন পশ্চারে শুয়ে পড়ো। প্রথমে পদ্মাসন করবে, বসে পদ্মাসন করে নাও। ধীরে ধীরে শুয়ে পড়ো। প্রথমটা কি সিম্পল আসন যেটা? না, এখন আমরা মাদার পশ্চারই দেখাচ্ছি। আচ্ছা, মেইন যেটা কম্পিটিশন হয় বা এটা হয়।
ডিফারেন্সিয়েটটা কোথায় এবং বেনিফিটটা কিভাবে একইভাবে পাওয়া যাবে, আমি তার জন্য আগে কঠিনটাকে দেখিয়ে আচ্ছা নিচ্ছি। আচ্ছা আচ্ছা। আমরা অনেক সময় ভাবি না যে বাচ্চারা যখন যোগাসনা করে বিভিন্ন বয়সের বা যে বাচ্চারা যোগা করছেন না তাদের ভেতরে একটা ভয় কাজ করে যে এগুলো আমি পারবো না, আমার জন্য ওগুলো নয়, আমার অতটা ফ্লেক্সিবিলিটি নেই। কিন্তু না, তার সিম্পল টেকনিক আছে, সিম্পল ফরমেশনও আমরা কিন্তু এই সাবজেক্টটাকে করতে ব্যবহার পারি। করতে পারি। ছেড়ে দাও বাবা। এখানে আমরা যেটা দেখলাম নর্মাল ব্রিদিংই থাকবে আমাদের, শরীরটাকে পদ্মাসনে বসে ধীরে ধীরে মাথাকে নিচের দিকে নিয়ে বুকটাকে উপরের দিকে তুলে ধরলাম। এবার আমরা সিম্পল টেকনিক যেটা সেটা করব। মৎস্যাসনের ভ্যারিয়েশন। দুটো হাত কাঁধের কাছাকাছি, ধীরে ধীরে বুকটুকুকে উপরের দিকে তুলে ধরবো, হাত দুটোকে নিয়ে এসে শরীরের পাশে রাখবো। ওটার পদ্মাসন দেখুন পদ্মাসনের দরকার নেই। তো ইজিলি কিন্তু এই ব্যাপারটা আমরা করতে পারছি। এখন এখানটায় প্রশ্ন আসছে, অনেকেই বলতে পারেন আমার অতটাও ফ্লেক্সিবিলিটি নেই যতটুকু এরা করেছেন। সেখানে আমি বলবো দুটো বালিশ পিঠের নিচে রাখুন, রেখে ধীরে ধীরে শরীরটাকে ছেড়ে দিন। আপনার হাতেরও ওই পজিশনে রাখার দরকার ঠিক নেই। ঠিক ঠিক। এনিহাও আমি বেনিফিটটা আমার দরকার, কম বেশি কম বেনিফিট আমি বেশি পাবো বেনিফিট নিতে পারবো। এবং ফ্লেক্সিবিলিটি এলে ধীরে ধীরে আমি করতে পারবো। অ্যাকচুয়ালি হচ্ছে কি, আমি যদি বালিশের সাপোর্ট নিয়েও করি, আদারওয়াইজ আমি কোনো মোটা টাওয়ালও আমি ইউজ করতে পারি। সেক্ষেত্রেও কিন্তু যখন রোজই আমি এই কার্ভেচারটা করব, ডে বাই ডে ওই সাপোর্ট নিয়ে করলেও কিন্তু আমার ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, ফ্লেক্সিবিলিটি গেইন করব। ঠিক ঠিক। ছেড়ে দাও বাবা। একটা কথা আমরা ইউজ করি, যোগা ফর অল। তার জন্য আমি বিশেষ করে আজকে প্রিপারেশন নিয়ে এসেছি, মেন্টাল প্রিপারেশন, যে আমরা সবাই যাতে করতে পারেন এই ইজি প্রসেসটাও আমরা দেখাচ্ছি। ঠিক ঠিক। আর আমি একটু মাঝখানে ইন্টারেকশন করতে চাইছি, দিদির যে কথাটুকু বললেন আমার খুব ভালো লেগেছে, যে 8টা স্টেপের কথা বললেন। আজকে কম্পিটিশন একটা, যেরকম আমরা একটা আসনের কতগুলো ভেরিয়েশন দেখছি, অ্যাকচুয়ালি আমাদের এই যে সাবজেক্টটা, উনি যেরকম বলছেন গর্ববোধ হচ্ছে, আমারও তাই। একটা জায়গাতে গিয়ে আমাদের একটা স্যাটিসফ্যাকশন থাকে যে আমি এরকম একটা দিব্য বিষয়ের সাথে যুক্ত হতে পেরেছি, ঠিক ঠিক। হয়ে আছি না, হতে পেরেছি। কারণ আমরা দেখেছি বা ট্রেডিশনালি আমাদের ভারতবর্ষের যে চিন্তা ভাবনা বা সংস্কৃতির যে আদর্শ, তাতে দেখা যায় যোগ এমন একটা সাবজেক্ট, মাল্টি ডাইমেনশনাল সাবজেক্ট। এখান থেকে সমাজের প্রত্যেকটি ব্যক্তি, যে কোনো প্রফেশনের হোক, যে কোনো ছোট থেকে একদম শেষ বয়স পর্যন্ত হোক, সবাই কিছু না কিছু আমরা পেতে পারি। আচ্ছা, এই যে আসনটা, এর উপকারিতাটাও একটু বলে দিন। আচ্ছা, এক্ষুনি আমরা যেটা করলাম, পদ্মাসন করলে যেটা হয়, যদি সিম্পলভাবে আমরা পদ্মাসন বসে থাকি কিছুক্ষণ, তাহলে আমাদের মনের স্থিরতা বাড়ে, শরীরের স্থিরতাও বাড়ে, ফিজিক্যাল স্টেডিনেস আসে। পাশাপাশি যখন আমরা শুয়ে পড়ছি, দেখুন স্পাইনাল কার্ভেচারটা অনেকটা ব্যাকওয়ার্ড বেন্ডিং হচ্ছে। সেক্ষেত্রে দেখা যায় আমরা যেটা বলি যে টোটাল নার্ভাস সিস্টেমটা আমাদের এই স্পাইনটাকে ঘিরেই রয়েছে। নার্ভ রিলেটেড যত রকম সমস্যা আছে, আমরা কিন্তু বারবার বলছি, এখন যেটা আমরা এজ এ থেরাপিস্ট আমরা ডিজিজ কিউর করার জন্য ইউজ করছি, কিন্তু আমি এজ এ থেরাপিস্ট সবাইকে বলবো, ডিজিজ যাতে না আসে, মানুষ যাতে রোগগ্রস্ত না হয়, তার জন্য প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। এটাই আসলে আগেই আমাদের এটা শুরু করতে হবে। এক্স্যাক্টলি। রোগ আসার পরে করলে আর লাভ কম। 3টে মেজারমেন্টে এটাকে সাবজেক্টটাকে আমি ব্যবহার করতে পারি। কিউরেটিভ মেজারে করতে পারছি, প্রিভেন্টিভ মেজারে করতে পারছি, আবার প্রিজারভেটিভ মেজারে করতে পারছি। কিন্তু আমরা প্রিভেন্টিভ মেজারটাকে সবচেয়ে গুরুত্ব বেশি দিতে হবে। ঠিক। তো সেক্ষেত্রে আমি একজন সুস্থ মানুষের কথাই ধরে নিই, যদি আমার কোনো রকম যাতে কোনো সমস্যা না থাকে এখন, সেক্ষেত্রে আমি যদি এই আসনটুকু করি, যেটা এর আগের আসনটাতে হয়েছে, লাং এবং থোরাসিক কেজের, তো লাংয়ের ক্যাপাসিটি যেটা ডেভেলপ করে, আমাদের যেটা এলভিওলাইগুলো থাকে, এর মধ্যে এয়ার সেক থাকে, সেখানে হয় কি আমাদের অনেক সময় মিউকাস জমে থাকে বা এয়ার এক্সচেঞ্জের মধ্যে প্রবলেম হয়। যারা তার সাথে অ্যাড করছি আমরা যেটা ত্রিপুরাতে আমরা এস্টাবলিশ করতে চাইছি যে নেশামুক্ত ত্রিপুরা, সেখানে যারা
সিগারেট বা এরকম জাতীয় ধোঁয়া জাতীয় নেশা যে করছেন, কোনো নেশাই, হ্যাঁ করছেন, বিশেষ করে সেক্ষেত্রে বিশেষ করে আর ধোঁয়া রিলেটেড ধোঁয়ার এটা লাঙে যেহেতু তাদের সরাসরি লাং এফেক্টেড হয়। তারা যদি সুস্থতার দিকে এগিয়ে যেতে চান অবশ্যই এই আসনটি করুন। তার সাথে সাথে স্পাইনাল কার্ভেচার চেঞ্জ হওয়ার ফলে যেটা হয়, যেটা বললাম, আমাদের নেকের যে কার্ভেচারটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডিলোসিস এবং লাম্বার স্পন্ডিলোসিস, এই দুটো ডিজিজকে আমরা অ্যাভয়েড করতে পারবো, আমাদের সম্মুখীন হতে হবে না। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা বাইক রাইডিং করতে হচ্ছে, বা এখন যেটা হয় ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমাদের খুব কমে গেছে, জিরো হয়ে গেছে। হয়ে গেছে। আর বেশিরভাগ ক্ষেত্রেই চেয়ার ওয়ার্ক আর সাইকোলজিক্যাল ওয়ার্ক, সেক্ষেত্রে আমাদের যেটা হয় লো ব্যাক পেইন একটা কমন প্রবলেম আমাদের সবার বাড়িতেই। আর যারা গৃহিণীরা আছেন, সাধারণত দেখবেন আমরা ফ্ল্যাট হয়ে শুয়ে থাকছি, কিন্তু ব্যাকওয়ার্ড বেন্ডিং খুব কমই হয়, ফরওয়ার্ড বেন্ডিং হয় কিন্তু ব্যাকওয়ার্ড বেন্ডিং কম হয়, সেক্ষেত্রে হয়ই না, আমাদের ডেইলি লাইফের মধ্যে খুব একটা নেই ব্যাপারটা। তো আমরা যখন এই ব্যাকওয়ার্ড বেন্ডিংটা করব, তো স্পাইনের ফ্লেক্সিবিলিটির সাথে সাথে এর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারটা চলে আসছে, এবং মেয়েদের মধ্যে যেটা হয় ডিজেনারেটিভ চেঞ্জেস তাড়াতাড়ি আসে, ক্যালসিফিকেশন তাড়াতাড়ি কম হয় বয়সের সাথে সাথে, সেটাকে আমরা ইজিলি অ্যাভয়েড করতে পারছি। ঠিক ঠিক ঠিক। ম্যাডাম, এবার হচ্ছে আপনিও কম্পিটিশন করেছেন, এখন সেগুলো কি তখন এই ভাবনা ছিল, না কম্পিটিশনের জন্য যোগাসন করেছেন, এখন সেটা উপলব্ধি করছেন না এটা শরীরের জন্য ভালো, বা এটা সবার সুস্থ দেহ মন গঠনের জন্য আমাদের খুব জরুরি? তো যখন আপনারা করেছেন ততটা অ্যাওয়ারনেস ছিল না, এখন যেগুলো সিরিয়াসলি, যেমন ছোটোখাটো বিষয়গুলো সুমন্তবাবু বলছেন, তো এগুলো নিয়েও কি পড়াশোনা এখন শুরু হয়ে গেছে আপনার মনে হয় সব লেভেলে? হ্যাঁ হ্যাঁ, সেটা হয়েছে। আগে সত্যি কথাই, আমি তো আগেও বলেছি যে আমি গেমই নিয়েছিলাম, এত কিছু আমি তো জানতাম না। আপনি না, ওই সময় সবাই গেম হিসেবে নিয়েছে আমি সবাই। হ্যাঁ, আমি আমারটা বলতাম তখন, সবাই এরকম ছিল তখন এটাও শুনতাম যে হ্যাঁ, এটা প্রত্যেকদিন হয়তো ঘরে ঘরেই যাবে, এটার অনেক বেনিফিট আছে, কিন্তু এটা যেন সবাই করে, এর জন্যই নাকি কম্পিটিশনটা করানো হতো। আমি যখন ছোট ছিলাম তখন শুনতাম। আর ওই বললাম যে যখন আমি একটু বড় হতে থাকলাম, সবাই একটু জিজ্ঞেস করে, তখন আমি নিজেরও ইন্টারেস্ট দেখলাম যে জাগছে যে হ্যাঁ, যদি আমি এই জিনিসটা করে আমার ওষুধ খেতে না হয়, আবার স্টুডেন্ট লাইফে হয় একটা যে আমরা পড়াশোনা করব, বিভিন্ন বোর্ড এক্সামগুলো আমরা বেয়ার করব, কিছুক্ষণ সময় তো আমাদের দিতেই লাগে। নর্মাল ক্লাসে আমাদের সময় যতটা দেই, এর থেকে বেশি আমরা বোর্ড এক্সামে দিয়ে বসে থাকতে হয়। দাদা কিছুক্ষণ আগে যেটা বললেন, আস্তে আস্তে সেই সমস্ত প্রবলেম তো আমাদের দেখাই দেয়। আর স্টিফ হতে থাকে না বডিটা, যে জিনিসটা স্টিফ হয় এটার প্রবলেমও তাড়াতাড়ি শুরু হয়। ঠিক। যখন নিজে নিজে দেখতাম যে বিভিন্ন, আমার ঘরেও আমি দেখতাম যে জ্বর সর্দি কাশি এটা আমার একটু কমই হতো, বাকিদের যদি মাসে একবার হয়, আমার সারা বছরে হয়তো একবার হলে হতো না। তখন মনে হতো, তখনও বুঝতে পারতাম যে আস্তে আস্তে মানুষ যখন জিজ্ঞেস করতো যে হ্যাঁ এটা করলে বলে এটা ভালো হয়, এটা নাকি করলে ওই ব্যথা ভালো, তখন ফিল করতাম বোধহয় এর জন্যই যে আমিও সুস্থ আছি। এখন এটার দিক দিয়ে চিন্তা করতে গেলে কম্পিটিশন করেছি তখন কম্পিটিটর হিসাবে, এখন আমি কম্পিটিশনের জন্য বাচ্চাদের বলি এটা বন্ধ করলে হবে না, তাদেরও তো মনের ব্যাপার থাকতে হবে। এর পাশাপাশি যেটা হয়েছে, দাদা কিছুক্ষণ আগে বললেন যে গৃহিণীরা, ঠিকই আছে, আজকাল এই গৃহিণীরা কিন্তু দশভুজা দুর্গার মতো কাজ করে, বাইরেও কাজ করছে, ঘরেও কাজ করছে, সংসার সামলাচ্ছে, অফিসে যাচ্ছে, স্কুল সামলাচ্ছে, সবকিছু। সব সামলানোর পেছনে কিন্তু একজনই না যে করছে, ফিট থাকতে হবে। ফিট থাকতে গেলে কি হবে, প্রত্যেকদিন নিজেকে একটু সময় দিতে হবে। আমি সংসারে বাচ্চার জন্য, বাকিদের জন্য সময় দেব, এর থেকে সময় বার করে যদি কিছুক্ষণ সময় আমরা নিজের জন্য দিই, তাহলে এটা অনেক বেশি লাভ হবে। ঠিক ঠিক ঠিক, একদম মানে বাস্তব অভিজ্ঞতাটা আমরা শুনলাম, নিশ্চয়ই আপনারা ও এর সঙ্গে সহমত হবেন। সুমন্তবাবু, আরও একটা আসুন। আচ্ছা আচ্ছা, আমরা বলছি এবার তোমাদেরকে বলবো যে মৎস্যেন্দ্রাসন করে দেখানোর জন্য। হ্যাঁ, অর্ধ মৎস্য, এবার পরপর দুটো আসন দেখব। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক। দেখুন, আমরা যেটা ভাবছি যে ওরা আসন করছে, শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা ইনভলভ করছি, অ্যাকচুয়ালি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যারা যোগাসন করছেন অলরেডি, যে বাচ্চারা কম্পিটিশনও করছে বা নর্মাল যোগা প্র্যাকটিস করছে, অন্যান্য আমাদের সমাজের অন্যান্য বাচ্চাদের তুলনায়
এদের স্থিরতাটা একটু বেশি, এটা সত্যি কথা। ধীর স্থির প্রকৃতির হয়। এবং এই জিনিসটা আমি ব্যক্তিগতভাবেই বলছি যে সাবজেক্টটা না এতটাই ইম্পর্টেন্ট, যারা করছেন তারাই অনুধাবন করতে পারবেন। একদম, একদম। যার জন্য আমি সমস্ত জনসাধারণের কাছে এবং সরকারের কাছে প্রার্থনা রাখবো বিশেষভাবে যে কম্পালসারি হোক সাবজেক্টটা, প্রতিটি ঘরে ঘরে এই বিষয়টি যাওয়ার দরকার। কারণ কি, মন এবং শরীর তার মধ্যে যদি সাম্যতা বজায় না থাকে তাহলে কোনো সিস্টেমই স্মুথলি রান করতে পারে না। তা আমরা বাইরে বলবো একটা, করবো আরেকটা, মিসম্যাচিং হয়ে যাচ্ছে। একদম, একদম। যোগ কিন্তু সেটাকেই বলছে যে তোমার মন এবং তোমার শরীর দুটো একই সমানভাবে লয়ে চলা। এফোর্ট দিয়ে সমানভাবে যে কাজটা করবে। ঠিক, ঠিক। তো যে কাজটার মধ্যে আমার শরীর এবং মন দুটো ওতপ্রোতভাবে যুক্ত আছে, তার আউটকামটা নিশ্চয়ই অনেক অবধারিত ভালো হবে। ভালো আসবে। এবারে কোন কি আসন যাবো? আমরা মৎস্যেন্দ্রাসন যেটা করতে বলছি তোমাদের, অর্ধ মৎস্যেন্দ্রাসন। প্রথমে সিম্পল টেকনিকটা দেখাও। প্রথমে সবার জন্য। হ্যাঁ, সবার জন্য। আচ্ছা, প্রথমে আমরা কি করলাম, একটা পা ভাঁজ করে নিলাম, হাঁটু ভাঁজ করে, আরেকটা হাঁটুর কাছে পায়ের পাতাটা রাখলাম, রেখে পেছনের দিকে তাকালাম এবং যে পাটা রাখা আছে নিচে সেই হাতটাকে এনে যে পাটাকে আমরা ভাঁজ করেছি তাকে একটু সাপোর্ট দিয়ে পেছনের দিকে ঠেলে দিলাম। এতে দেখুন যখন আমরা পেছনের দিকে তাকাচ্ছি তখন স্পাইনাল টুইস্টিং হচ্ছে। একটা পা যেটা আমাদের শরীরের পেটের কাছাকাছি আছে সেটাকে যখন প্রেস করছি আমরা, অ্যাবডোমিনাল মাসেলের মধ্যে একটা এক্সট্রা প্রেশার আমরা ক্রিয়েট করছি। তো যাদের এখন তো সবাই ফিটনেস সম্পর্কে সবারই একটা ধারণা আছে এবং সবাই স্লিম থাকতে চায়, ফিট থাকতে চায়, তো যাদের বেলি ফ্যাট অলরেডি গ্রো করে গেছে তারা কিন্তু এই আসনটা করলে ইজিলি loss হতে ফ্যাট পারে। লস করতে পারবেন। ছেড়ে দেবে? ছেড়ে দাও। এখন আমরা মাদার পশ্চারটা করব, ঠিক আছে? এবার হচ্ছে মানে কম্পিটিশনের যেটা ওরা ইউজ করে থাকে। সামনের দিকে তাকিয়ে করো, ওই পাশের দিকে তাকিয়ে একটু ঘুরে যাও তোমরা। দেখুন এইখানটায় কিন্তু অনেকটা বেশি ফ্লেক্সিবিলিটির প্রয়োজন। এটা চট করে যে কেউ করতে পারবেন না। কতটা পরিমাণ স্পাইনাল টুইস্টিং হচ্ছে এবং অ্যাবডোমিনাল মাসেলটা কতটুকু প্রেস হচ্ছে। ঠিক। তো ইন্ট্রা অ্যাবডোমিনাল মাসেলের প্রেশার ক্রিয়েট করার পর আমরা কি করছি, যে অর্গানগুলো আছে অ্যাবডোমিনাল অর্গান সবগুলোর উপরে প্রেশার ক্রিয়েট হচ্ছে, সার্কুলেশনের তারতম্য হচ্ছে। তারপরে যখন আমরা রিলিজ করব আসনটুকু, শরীরটা নর্মাল পজিশনে আসবে, তখন ওই অর্গানগুলোতে অনেক বেশি সার্কুলেশন বাড়বে, ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে। পাশাপাশি বিশেষত আমি বলবো যাদের ডায়াবেটিস আছে, যাদের ফ্যাটি লিভারের সমস্যা আছে, যাদের ইরেগুলার আইবিএস যেটা বলছি ইরেগুলার বাউল সিনড্রোম আছে, যাদের সিভিয়ার ক্রনিক কনস্টিপেশন আছে, তাদের জন্য সবার জন্য মানে মোস্ট বিউটিফুল আসন এই আসনটা। অর্ধ মৎস্যেন্দ্রাসন। সিম্পল টেকনিকটা আমরা দেখিয়েছি এবং এখন যেটা হায়ার প্র্যাকটিস সেটাও দেখানো হচ্ছে। ছেড়ে দাও। মানে উপকারিতাটাও আপনি বলে দিলেন, হ্যাঁ, মোটামুটি হ্যাঁ, এগুলোই থাকে। মোটামুটি অ্যাকচুয়ালি হচ্ছে কি, যোগাসন যে কোনো সিম্পল থেকে সিম্পল একটা আসন যদি আমরা করি, শরীরের পুরো এমন কোনো অংশ নেই যেটা ইনভলভমেন্ট থাকে না। কম বেশি হয়েই থাকে অ্যাকচুয়ালি সবটাতে। সিস্টেমটাকে ধরে তো কাজ হচ্ছে। ঠিক, ঠিক। তো সিস্টেম যখন ভালো হয় তখন অটোমেটিকলি সবগুলো অর্গানই ভালো কাজ করতে পারে। একদম, একদম। এবার আরো একটা আসন, আরেকটা back to back আসন দুটো। আমরা যাচ্ছি মুন্ডুকা আসনে। না, মুন্ডুকা আসন ধীরে ধীরে দুটো হাতকে নাভির কাছাকাছি নিয়ে যাব। প্রথমে বজ্রাসনে বসে নিলাম, বসার পর দুটো হাতকে নাভির দুপাশে মুষ্টিবদ্ধ অবস্থায় রাখলাম। রাখার পর এবার একটা গভীর শ্বাস নেব, ধীরে ধীরে শ্বাসটুকু ছেড়ে দেব। ছাড়ার সাথে সাথে পেটের মাংসপেশিকে ভেতরের দিকে টেনে নিয়ে সামনের দিকে শরীরটাকে
ঝুঁকিয়ে রাখবো। এখন সেক্ষেত্রে দেখুন অনেক সময় হয় মাথাটা নিচে নামাতে পারো, একবার দেখিয়ে দাও বিশ্বরূপ। হ্যাঁ, এইভাবেও করা যায়। আবার মাথাটাকে তোলো, আগের মতো নিয়ে আসো, এভাবেও করা যায়। তো আমরা বলবো এই যে এখন যে মাথাটা তুলে যেভাবে আছেন ওরা, সেটা বেটার। কারণ কি অনেকেরই থাকে, বেশিরভাগ হয় কি টিভি দেখে বা বই দেখে যারা প্র্যাকটিস করেন, তারা ইন্ডিকেশন এবং কন্ট্রা ইন্ডিকেশনের ব্যাপারটা মাথায় রাখেন না। তো আমরা বলছি যেহেতু সবার জন্যই দেখানো হচ্ছে, রিস্ক ফ্রি আমরা পশ্চাৎ মাথাটা দেখাচ্ছি যাতে উঠিয়ে দাও। সবার মাথাটা উঠিয়ে জন্য, রাখতে হ্যাঁ মাথাটা উঠিয়ে রাখলে তাহলে হয় কি যাদের হাই বিপি আছে তাদের জন্য সমস্যা হয় না, আর যাদের সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের সমস্যা হচ্ছে বা আছে এখনো দেখা দেয়নি তাদের জন্য রিস্ক ফ্রি থাকবে। আচ্ছা আচ্ছা। ধীরে ধীরে এবার ছেড়ে দাও, শ্বাস নাও। এই উপকারিতাটা হ্যাঁ বলে দিচ্ছি। যখনই আমরা দেখলাম যে ইন্ট্রাঅ্যাবডোমিনাল মাসেলের আমরা কি করলাম এবং অর্গানগুলোতে একটা প্রেশার ক্রিয়েট করলাম, তার সাথে সাথে আমাদের কিন্তু শ্বাসটা আমরা ছেড়ে দেওয়ার পর বাহ্যকুম্ভক বলে এই প্রক্রিয়াটাকে, আমরা শ্বাস নিই কিছুক্ষণ, শ্বাসটা আটকে রেখেছি। তার ফলে হয় কি রিসেন্টলি আমরা যেটা দেখলাম করোনার সময়ে, আমরা ডাক্তাররা বলছিলেন দেখবেন যে আপনার লাং কতটুকু ভালো আছে সেটা টেস্ট করার জন্য আপনি ঘড়ি ধরুন এবং শ্বাসটাকে আটকে রাখুন। আটকে রেখে আবার কতগুলো সিম্বলও আছে, হ্যাঁ যেগুলো সিম্বলও আছে এবং এইটুকু যেতে রিসেন্টলি পারলে ঠিক বেরিয়েছিল আছে। মোবাইলের মধ্যে অ্যাপ এসেছিল, অ্যাপ এসেছিল, একটা মার্কার থাকতো টাইমটাকে ক্যালকুলেট করার জন্য। তো সেক্ষেত্রে আমরা যদি দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে, এই সময়টুকু আমি শ্বাসটাকে আটকে রাখতে পারি, দ্যাট মিন্স আমার লাং ভালো আছে, কাজ করছে সঠিকভাবে। তো দেখুন আজকে যখন প্রবলেমটা আমরা ফেস করলাম তখন এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হয়েছি, ঠিক ঠিক। কিন্তু আমাদের ট্রেডিশনটা কতটা রিচ ট্রেডিশন, আমরা এই সমস্যার সম্মুখীন হব এই কথা 5000 বছর আগেই চিন্তা করা হয়েছে এবং ব্যবস্থাও রাখা হয়েছে, কিন্তু আমরা সেটা গ্রহণ করি, সেইভাবে গ্রহণ করে উঠতে পারিনি। যাই হোক, আমরা ধীরে ধীরে তো নিশ্চয়ই গ্রহণ আবার করছি, ফিরে যাচ্ছি আবার আমাদের ফিরে যাচ্ছি ট্রেডিশনের দিকে, এবং আমাদের মানে আমাদের এই উদ্যোগটাকে গোটা বিশ্বে এটা গ্রহণ করেছে খুব ভালোভাবে। ঠিক ঠিক। ম্যাডাম, এবার যেটা বলবো, আপনি তো যোগাসন করেছেন বা যোগার শিক্ষকতাও করছেন, এই যে যোগাসনগুলো এখানে দেখানো হচ্ছে বা বাড়িতে যে কেউ করার আগে আপনার কি মনে হয় না যে যে কোনো একজন এক্সপার্টের একটু সহায়তা নিয়ে যদি করা হয় তাহলে প্রপারভাবে সেগুলো, মানে কম্পিটিশনের জন্য না, সুস্থতার জন্য একটা, মানে যে কেউ, আমি একটা পোস্টার করলাম হয়তো দেখা গেলো এটা ব্যাড এফেক্ট হয়ে গেল, তো আপনার কি মনে হয় না এটা জেনে তারপর করলে পরে অনেক বেশি উপকার সেটা হবে? এটা তো খুবই ভালো কথা বলছেন যে জানারই দরকার। কারণ কেন জানুন, যে আমাদের আলোচনার আগেও বলেছেন দাদা যে আমাদের রিজনগুলো জানতে হয়। যেমন কোমর ব্যথার জন্য এখানে ভুজঙ্গাসনটা দাদা বললেন, কোমর ব্যথা নিয়ে আমি বলছি, কোমর ব্যথা কিন্তু অনেক কারণে হয়। কারোর যদি খুব বেশি গ্যাসের প্রবলেম থাকে তারও কিন্তু কোমর ব্যথা হয়, কারোর স্পাইনাল কর্ডের প্রবলেম হলে কোমর ব্যথা হবে, তারপর কারোর মহিলাদেরও বিভিন্ন সমস্যা থাকে, তাদের জন্য কোমর ব্যথা হয়। কিন্তু আসন কিন্তু ওই যে প্রথম যে ভাগটা দেখানো হয়েছে এটা সবাই করতে পারবে। গ্যাসের জন্য হলে কিন্তু ওই আসনটা দিয়ে আমাদের কেউ করতে হবে না। তো আমি শুনলাম কোনো এক জায়গায় একজন বলছে, আরে তোর কোমর ব্যথা, আমি তো এই আসনটা দিয়ে ভালো আছি, আমি বাড়িতে এসে প্র্যাকটিস করছি কিন্তু আমার কোনো লাভ হচ্ছে না, আমার ভিতরে কি রোগটা আছে আমি এগুলো জানিই না। তাহলে কি হলো, ব্যথাটা হয়তো একটু বাড়লো, কি হবে, দোষটা কিন্তু যে বলেছে তার হবে না, হবে আসনে। সেই দোষটা যেন যোগাতে না পড়ে, এর জন্য আমি সবাইকেই বলবো যে প্রপার জেনে আপনারা করুন। যোগ জিনিসটা খারাপ করবে না আপনাদের, কিন্তু যদি আপনারা তাড়াতাড়ি এর থেকে রেজাল্ট পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই একজন এক্সপার্টের কাছে আপনারা প্র্যাকটিস করবেন। পাশাপাশি কম্পিটিশনেও যদি করতে হয় তাহলে তো যেতেই হবে এক্সপার্টের কাছে, কম্পিটিশনে তো যেতেই হবে। সাধারণ যারা আছেন যদি যে কোনো আসন বা উপকারিতা যদি পেতে চান তাহলে সেটা আপনাকে এক্সপার্টের অপিনিয়ন নিয়ে করতে হবে। এবার আবার একটা আসন, একটা, আচ্ছা আমরা এবার করব, সবাই তাকিয়ে আছেন অর্ধকূর্মাসন দেখার জন্য। অর্ধকূর্মাসন, প্রথমে বজ্রাসনে বসলাম, বসার পর ধীরে ধীরে
হাঁটুগুলোকে ছড়িয়ে দিলাম এবং দুটো পায়ের পাতা কাছাকাছি রাখবো পেছনের দিকে। এইটাকে আমরা বলি হিপ রিল্যাক্সিং পশ্চার। এক্ষেত্রে দেখা যায়, আমি বলবো সবাইকে, যারা ব্যাকওয়ার্ড বেন্ডিং করবেন, ফরওয়ার্ড বেন্ডিং করবেন এবং দীর্ঘক্ষণ আসন করার পর যারা কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য বলবো এই আসনটা, এক্ষুনি যে পশ্চারটা আমাদের দেখানো হচ্ছে, এই আসনে বসলে কিছুক্ষণ খুব ভালোভাবে, খুব অল্প সময়ের মধ্যে কোমরের একটা রিল্যাক্সড হয়। লোয়ার পার্টের, লো ব্যাক পেইনের জন্য খুব ভালো। ধীরে ধীরে দুটো হাত উপরের দিকে তুলব, শ্বাস নিতে নিতে শ্বাস ছেড়ে সামনের দিকে শরীরটাকে একদম ফ্ল্যাট করে রাখবো এবং চিনটাকে টাচ করব ফ্লোরের সাথে। কিছুক্ষণ থাকবো এই অবস্থাতে। যেটাই প্রথমেই বললাম, আমরা মিনিমাম একটা বলি যে 30 সেকেন্ড কোনো একটা আসনকে ধরে রাখার জন্য। দেন ডে বাই ডে ক্যাপাসিটি গ্রো করবে, তার ডিউরেশনটাও বেড়ে যাবে। এখন চিকিৎসার ক্ষেত্রে যেটা হয়, কম্পিটিশনের ক্ষেত্রেও তাই থাকে, স্টেডিনেস বাড়ানোর কতটুকু স্টেডিনেস নিয়ে একটা আসনকে করা হচ্ছে সেটা মার্কিং হয় কম্পিটিশনের ক্ষেত্রে, তাই তো দিদি? হ্যাঁ। আর আরেকটা হচ্ছে আমাদের চিকিৎসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা বলছি যে স্থিরম সুখম আসনম, স্থির হয়ে, সেটা কমফোর্টেবল সিচুয়েশনে, এবং তার একটা প্রকাশ, কমফোর্টনেসটা মুখের মধ্যেও প্রকাশ পাবে। একটা আসন করছি ডিসকমফোর্ট নিয়ে, সেটা কিন্তু থেরাপিউটিক বেনিফিট দিতে পারে না। ঠিক ঠিক। যতটুকু ক্যাপাসিটি ততটুকু করব, আর যতটুকু ডিউরেশন আছে সেটাকে আমি বাড়িয়ে নিতে চেষ্টা করব, তাহলে ফ্রুটফুল ফিডব্যাকটা আমি পাবো। ধীরে ধীরে উঠে যাও। এই অবস্থাতে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকই চলবে। আচ্ছা, এইভাবে পুরোটা যদি কেউ না নাপতে পারে, দরকার নেই, যতটুকু দরকার নেই, পারে যার ততটুকু। যতটুকু ক্যাপাসিটি, আমি ঠিক। প্রথম থেকেই বলছি, ঠিক ঠিক। ইট ইজ নট ম্যান্ডেটরি টু ডু লাইক দেম। যতটুকু আপনাদের ক্যাপাসিটি আছে আস্তে 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 ধীরে ধীরে বাড়বে। ফ্লেক্সিবিলিটি হ্যাঁ, আস্তে আস্তে সেখানেও আসবে। আমি, আমরা এখন অনেকটাই অ্যাডভান্স হয়ে গেছে টেকনিকগুলো, আমরা ক্রপ ইউজ করছি। অনেক ধরনের টেকনিক এখন চেঞ্জ হয়েছে। এখন যেরকম হয়, যাদের ব্যাকের ফ্লেক্সিবিলিটি কম, এখন আমরা কাপড় ইউজ করছি, সেগুলো দিয়ে কিন্তু আমরা এখন টেকনিক চেঞ্জ করেছি। ঠিক ঠিক ঠিক। ট্রেডিশনাল টেকনিক থেকে এখন আস্তে আস্তে মডিফাই হচ্ছে জিনিসগুলো, যে যাতে করে অনেক ইজিলি পশ্চারগুলো মানুষ করতে পারছেন। আচ্ছা, আর এই ক্ষেত্রে বলবো, ওর পুরোটা শরীর যেরকম ফ্ল্যাট হয়েছে, সেক্ষেত্রেও কিন্তু একটা চেস্টের নিচে একটা পিলো আমরা ইউজ করতে পারি ইচ্ছে করলে, যদি মানে সাপোর্ট comfort- দরকার হয়, comfort যদি হওয়ার কমফোর্ট জন্য। মনে হয়, তাতে কোনো আপত্তির কিছু না। আর এটার উপকারিতা তো বলে দিলেন, সেমই থাকছে, বলে দিলেন, হ্যাঁ, মোটামুটি সেই। একই রকমের। ম্যাডাম, এবার যেটা আসবো আপনার কাছে, দুজনের কাছেই, এবারের যোগা যে থিমটা দেওয়া হয়েছে, এর পাশাপাশি বলা হয়েছে যে আমাদের দেশের যে বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলো আছে, সেগুলোকেও আমরা এই যোগাসনের মাধ্যমেই, যোগাসনের সঙ্গে যুক্ত করে এটাকে আমরা সারা বিশ্বের কাছে যাতে প্রমোট করতে পারি। আমাদের রাজ্যে পর্যটনের বিশাল সম্ভাবনা এবং খুবই ভালো জায়গা এখানে রয়েছে। দেশি বিদেশি দর্শকের সংখ্যা, মানে বিশেষ করে পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে, বিদেশি পর্যটকও আসছে। অনেক স্টেটেই অনেক এত ভালো ভালো জায়গা আছে, আমরা কিন্তু জানিও না। আমরা ত্রিপুরা রাজ্য অনেক জায়গা আছে, আমরা ত্রিপুরাতে থেকেও আমরা তাও অনেক সময় অনেকটা জানি না। কিছু কিছু জায়গা যেগুলো আছে, যে আমাদের ত্রিপুরেশ্বরী মন্দির, কসবা কালীবাড়ি, জম্পুই হিল, কিছু কিছু জায়গা হাতে গোনা যেগুলো আছে, এগুলোই আমরা জানি, কিন্তু এর ঘুরে ফিরে বাইরেও কিন্তু সেখানেও যাই। কিন্তু এর বাইরেও কিন্তু অনেক জায়গা আছে আমাদের এখানে দেখবার মতো, যেহেতু পাহাড়ি রাজ্য একটা আমাদের ত্রিপুরা রাজ্য। তো আমার তরফ থেকে আমি বলবো যে এই কনসেপ্টটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় খুব ভালো কাজ করেছেন। প্রত্যেকটা জায়গা দেখানোর ব্যাপারে, এমনি তো আমরা গিয়ে ঘুরতে যাব না, যেহেতু আমরা ইন্টারেস্টেড যোগা নিয়ে, যাবেন না এমনিতে ঘুরতে? না আমরা জানবো, তারপর তো যাব না, বিভিন্ন জায়গা তো আমরা জানি না, জানানোর জন্য, এবং যেহেতু যোগা যেহেতু সবাই ভালোবাসে, ওই জায়গাতে যোগা করা। আমিও সহমত যে সেলফির যে একটা ব্যাপার রয়েছে, সবাই চায়, তার সাথে যদি ব্যাকগ্রাউন্ডটা খুব ভালো হয় তাহলে তো কথাই নেই। তার সাথে একটা বড় দিক আছে, যেরকম শুধুমাত্র এরকম দৃষ্টিভঙ্গিও না যে জায়গাটাকে পরিচিতি দেওয়া, অর্থনৈতিক একটা রাজ্যের বিশাল একটা দিক রয়েছে আমাদের এই টুরিস্ট স্পটগুলোর সাথে। বহু মানুষ এর সাথে যুক্ত,
বহু মানুষ। সাধারণত আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের কথাই বলছি, 51 পীঠের অন্যতম পীঠ। তার সাথে বহু মানুষ বহুভাবে ইনভলভ হয়ে আছেন। তো তাদের কথা মাথায় রেখে যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি যেটা এবার বলেছেন প্রমোট করার জন্য ট্যুরিস্ট স্পটগুলোকে, বিগত 2 বছর আমরা দেখলাম যে আমরা সবার কাছ থেকে বিচ্ছিন্ন। ঠিক। তো এই জায়গাগুলোর সাথে যারা এই রিলেটেড আছেন, ইনভলভ আছেন, তাদের একটা কিন্তু ঘাটতি হয়েছে। আর সাথে সাথে আমার গর্বের বিষয় এটা, আমি এরকম একটা সুন্দর সবুজ রাজ্যে বাস করি, যার আয়তন ছোট হতে পারে কিন্তু তার আতিথেয়তা কিন্তু সবার জন্য, মানে আমি যতজনই এসছে আমার স্টেটে, কলকাতা থেকে আমার বহু আত্মীয় স্বজন এসছেন, আমি মানে জোর করে বলেছি আসো দেখে যাও। অনেকেই বলেছে কি আছে ওইটুকু ছোট একটা জায়গা, কিন্তু আসার পর কিন্তু এক বাক্যে স্বীকার করছেন যে দুর্দান্ত আতিথেয়তা। ঠিক। তো সেটা আমি চাইবো সবার কাছে, আজকে দর্শকদেরকেও বলবো, আপনারা নিজেদের এই জায়গাকে, এই মাতৃভূমিকে প্রমোট করুন। সব থেকে আমার যেটা আরেকটা মনে হয়, আমি করছি দাদা যে বলেন অর্থনৈতিক দিকটা, এটা সত্যি কথা। কোভিডের কারণে কিন্তু আমাদের আর্থিক দিকটা অনেকটাই লসে পড়েছে। এখন যদি পর্যটনের দিক থেকে যদি বাইরের থেকে আসে তাহলে এটা যে কোনো মূল্যেই বাড়বে। আমার মনে হয় এইটাই সবচেয়ে বড় কারণ হবে মহোদয় যে এই জিনিসটা চিন্তা করেছেন আর কি। আমি মানে আমার অ্যাপিল থাকবে, মানে আপনাদের মাধ্যমে সবার মাধ্যমে অ্যাপিল থাকবে, আগে আমাদের রাজ্যে যারা রয়েছেন আমরা আমাদের পর্যটন ক্ষেত্রগুলো যেগুলো রয়েছে সেগুলোতে যাতে আমরা আগে দেখি। তা আমরা নিজেরাই যদি না দেখি সবগুলো জায়গায়, আমি অন্যকে কি করে বলবো সেখানে কি আছে। ঠিক তাই। আমরা যদি শুধু বলি যে রাজবাড়ি আসুন দেখতে খুব সুন্দর, কারণ এটা আমি দেখছি সবসময় আগরতলায় বসে, কিন্তু আমার যে অ্যামাজনের একটা ফিলিংস আমি ছবি মুড়াতে গিয়ে পাবো, ওটা যদি আমি এই নিজে গিয়ে ইনভলভ না হই, দূর থেকে শুধু বলি ওখানে যাবেন ওখানে এটা দেখতে পাবেন, তাহলে সেটা হলো না। একদম ছোটখাটো বিষয়গুলো আমরা তুলে ধরতে পারবো, নারকেল কুঞ্জে যান বা জম্পই হিলে যান বা ঊনকোটিতে গেলে এই দেখতে পাবেন। ঊনকোটির প্রসঙ্গে বলবো, আমি চাকরির সূত্রে ঊনকোটি ডিস্ট্রিক্টে আছি। আফটার মাই গ্র্যাজুয়েশন আমি যখন বাইরে থেকে পড়াশোনা করে এসেছি, তারপর চাকরির সুবাদে আমি গেলাম। তার আগে কিন্তু যাওয়া হয়নি আমার, প্ল্যানিং চলছিল কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। যখন প্রথম আমি ঊনকোটি দর্শনে যাই, গিয়ে আমি স্টান্ড হয়ে গেছি যে এত এত জায়গা আমি বাইরে গিয়ে দেখে এসেছি, কিন্তু আমার রাজ্যে ঠিক ওই রকম একটা জায়গাতে যেটা যে চিন্তাই করা যায় না, আমাদের যেটা পাহাড়ি পর্বতমালা, সেখানে কিন্তু পাথরের প্রাচুর্যতা কম, কিন্তু যেটুকু আছে তার মধ্যে এত শিল্প নিপুণতা নিয়ে ওই কত বছর আগে এই জিনিসটা বিরাজ করছে, ঐতিহাসিকভাবে কতটা গুরুত্বপূর্ণ। ঠিক ঠিক আমরা এখনো আমাদের স্টেটে হয়েও আমরা কিন্তু অনুধাবন করতে পারি। অনেকেই হয়তো ঊনকোটি যাবেন না, ভালো দেখতে পাবেন। সেই এই যে আপনি নিচে নামবেন যতটা, আবার ততটা উপরে উঠে ঠিক গড়িয়া বাবার একটা মন্দির ওখানে আছে, এটা যদি আপনি না দেখেন গিয়ে, তাহলে এটা আপনি ভেতর থেকে বোঝাতে সুবাদে আমার একটা সুযোগ হয়েছে, লোকাল যারা স্টুডেন্টরা আমার ওখানটায় আমরা যুক্ত আছি একের সাথে যোগ নিয়ে, আমি 2 বছর আগে ঊনকোটিতে একটা যোগের প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করেছিলাম। খুব ভালো ফিলিংস, দুর্দান্ত ফিলিংস। আমরা ওই ঝর্ণায় স্নান করি, স্কুলগুলো কিন্তু যায় কিন্তু প্রায় সময় দেখানোর জন্য। এইবারও হয়েছে, আগামী 21-এ কলেজ স্টুডেন্টরা এই বছরের যোগ দিবসে আমাদের কিন্তু এই ঊনকোটিতে এবার প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়েছে। তো সেটা আমার মনে হয় ওই ভাবনা থেকেই আমরা যদি ছবি মুরাত একটা করতে পারি, আমরা যদি নির্মহলে মানে হয় মানে নির্মহলে এবারের প্ল্যানিং এ সবকিছু হচ্ছে, বা রাজ্যেও তো বিভিন্ন জায়গায় আজকের এই দিনটা যেটা মানে 21 জুন এটা বিভিন্নভাবে পালন করা হচ্ছে। তো সেদিক থেকে মনে হয় ওই পর্যটন ক্ষেত্রগুলোকেও যদি আমরা বেস করে আগামী দিনে আরো চিন্তা ভাবনা যদি আমরা করতে পারি, যে যোগাসন প্লাস পর্যটন ক্ষেত্র, দুটোই ঐতিহ্য। যোগ একটা ঐতিহ্য ভারতবর্ষে, তার পাশে আমার যে নিজস্ব একটা জায়গা রয়েছে যেটা ঐতিহ্য বহন করছে, সেটাকে প্রমোট করা সবার সাথে। ঠিক এবং ওইভাবে আমরা কিন্তু প্রমোট করতে পারি, এবং এটা খুব ভালো উদ্যোগ, মানে কনসেপ্টটা একটা ইউনিক কনসেপ্ট। তো আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে, আর একটা আসন যদি আপনি দেখান, তারপরে আমরা মানে আজকের এই অনুষ্ঠানের শেষ দিকে। আচ্ছা, যেহেতু আমরা কয়েকটা আসন দেখিয়েছি, আমি সিম্পল কতগুলো ব্রিদিং টেকনিক, একটা ব্রিদিং টেকনিক প্রাণায়াম আমরা অ্যাকচুয়ালি হয় কি, যেটা দিদি বললেন, অষ্টাঙ্গ যোগাতে দেখা যায় প্রাণায়াম কিন্তু একটা হায়ার প্র্যাকটিস, সেখানেও একজন বিশেষজ্ঞের পরামর্শের প্রয়োজন আছে। ঠিক একদম।
যে কোন অবস্থাতে কোন প্রাণায়ামটা করব। হ্যাঁ, আমি ওইরকম শুনেছি যে ওইরকম প্রাণায়াম মানে প্রাণায়াম বা ওইরকম যে বিষয়গুলো আরো সেগুলো যদি না করা হয় তো এতে যে লাভ হওয়ার কথা উল্টো ক্ষতি হয়ে যদি যায়। সঠিক পদ্ধতিতে না সঠিক হয়, পদ্ধতিতে ঠিক না তাই। কারণ কি আমরা অনেক সময় বলে থাকি যে সাইড এফেক্টলেস, অ্যাকচুয়ালি যার একটা ভালো দিক আছে তার মন্দ দিক অল্প আছে, স্বল্প তো সৃষ্টিতে থাকবে, হ্যাঁ। থাকবেই, এটা কম্পালসারি। যদি সঠিক পদ্ধতি না হয় সেক্ষেত্রে আমি ফুল বেনিফিট পাবো না। পাবো না। আর কন্ট্রাইন্ডিকেশন সেটা যদি মাথায় না রেখে করা হয় তাহলে অটোমেটিকলি আমরা আমাদের সিস্টেমকে হ্যাম্পার করব। ঠিক। তো আমি যে প্রাণায়ামগুলো দেখাচ্ছি তাকে আমরা সহজ প্রাণায়াম বলি। তোমরা একটু সুখাসনে বসো। আচ্ছা, এবার হচ্ছে যেটা সবার জন্য প্রযোজ্য সেগুলো আমি দেখাচ্ছি। 3টে টেকনিক দেখাবো যাতে আবাল বৃদ্ধ বনিতা সবাই প্র্যাকটিস করতে পারেন। তাতে আগে থেকে আমি বেনিফিটটা বলে দিচ্ছি। আমরা যখন ডিপ ব্রিদিং করি, সাধারণত নর্মাল প্রসিডিউরে আমরা যে ব্রিদিং টেকনিক আমাদের স্বাভাবিক অবস্থায়, তার চাইতে অনেক বেশি পরিমাণ অক্সিজেন আমরা অ্যাবজর্পশন করতে পারি যদি ডিপ ব্রিদিং টেকনিক ফলো করি। ইয়োগিক ব্রিদিংয়ে যেটা হয়, আমরা ডে বাই ডে যদি ফলো করতে থাকি আমাদের এনার্জি লেভেল অনেক বেশি বেড়ে যায়। এনার্জি লেভেল বাড়লে অটোমেটিকলি কর্মক্ষমতাও বেড়ে যায়, অনেকটা বাড়বে। পাশাপাশি এই সবগুলি একটার সাথে একটা রিলেটেড, তো আমাদের আনন্দের অনুভূতিও কিন্তু বেড়ে যায় এবং স্বতঃস্ফূর্ততাও বেড়ে যায়। ঠিক। তো অটোমেটিকলি বুঝতে পারছি আমরা যদি স্বতঃস্ফূর্ত হই সব বিষয়ে আমাদের ইনভলভমেন্ট বাড়বে, ডেপথ বাড়বে, পাশাপাশি একটা মানসিক প্রশান্তি আমরা লাভ করব। তো প্রথমে যেটা করব, দুটো চোখ বন্ধ রেখে ধীরে ধীরে গভীর শ্বাস নেব। একটা শ্বাস নাও গভীর, ধীরে শ্বাসটুকু ছেড়ে দাও। এক্ষেত্রে আমি গার্জিয়ানদের বলবো, অভিভাবকদের বলছি যারা স্টুডেন্ট রয়েছেন ঘরে, প্রতিদিন পড়তে বসার আগে 5 থেকে 10 মিনিট যদি ডিপ ব্রিদিং প্র্যাকটিসগুলো করা হয় অনেক বেশি কনসেন্ট্রেট করতে পারবে ওরা পড়াশোনাতে। তাহলে এটা বিশাল উপকার। বিশাল উপকার হবে। এটা গেল একটা টেকনিক। প্রথমে ডিপ ব্রিদিং নেওয়া, 5 থেকে 10 বার ডিপ ব্রিথ নেওয়া হলো। তারপর একটু আমার দিকে তাকাবে তোমরা, আমার দিকে ঘুরে বসো। এবার আমরা কি করব, দুটো হাত এইভাবে রেখে গভীর শ্বাস নেব, ধীরে ছেড়ে দেব, আবার শ্বাস নাও, ধীরে শ্বাসটুকু ছেড়ে দাও। সেকেন্ড টেকনিক গেল। থার্ড টেকনিক হচ্ছে কি, আমরা শ্বাস নেব, দুটো হাত বুকের পাশে নিয়ে যাব, দুটো হাত জোরে শ্বাস নিয়ে নেব, শ্বাসটা ছেড়ে একটু ফোর্সফুল ব্রিদিং হবে, শ্বাসটুকু ছেড়ে দেব, আবার শ্বাস নাও, এটাকে 10 থেকে 15 বার রিপিট করতে পারি আমরা। আবার কি করতে পারি না, 5 বার করে 3 বার রিপিট করতে পারি। সিম্পল টেকনিক, সহজ প্রাণায়াম যেটাকে বলছি আমরা। কারণ আমরা যেটা হয়, টেকনিক বলছে কিছু কিছু ভুল ভ্রান্তি আমাদের হচ্ছে না যে তা না, কেন কি আমরা টিভিতে যা দেখি সেটা ইন জেনারেল প্রেসক্রাইব করা হয়। পার্টিকুলারলি আপনার সমস্যা কিন্তু আপনার বডি স্ট্রাকচার, আপনার সিস্টেম সবটাই আপনার। তা আমি যখন আপনাকে কোনো কিছু সাজেস্ট করব, আপনারটাকে জেনে আপনার জন্য যা প্রযোজ্য সেটাই আমি সাজেস্ট করব। ঠিক ঠিক। সেক্ষেত্রে যেটা হয়, অনেক সময় দেখা যায় আমরা বলছি ট্রেডিশনালি প্রথমে ইয়ামা, কিছু সংযম, ডু অ্যান্ড ডোন্টস, কোনগুলো করতে হবে কোনগুলো করতে হবে না। দেন নিয়ামা, নিয়ম। নিয়ম কি হচ্ছে? পার্সোনাল ডিসিপ্লিন। আমার যদি প্রাণায়াম প্র্যাকটিস করতে হয়, কোন ওয়েদারে করতে হবে, কখন করতে হবে, তার আগে খাওয়া চলবে কি চলবে না, কি খাবো কি খাবো না, কিছু শৌচ সন্তোষ তপস্যা, মানে আমার পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, যেখানটায় প্রাণায়াম করব সেইটা এয়ারই হতে হবে, ওয়েদারটাকেও মেনটেন করতে হবে।
এগুলো আমরা অনেক সময় কিন্তু মাথায় রাখি না। যে কোনো জায়গায় আমরা করি যে কোনো, আমি এরকমও দেখেছি ট্রেনের মধ্যে বসে চলছে কপালভাতি প্রাণায়াম। করছে। কপালভাতি করছে। যদি এয়ারই হয়, ওয়েল এন্ড গুড সিচুয়েশন থাকে, করা যায়। কিন্তু একটা অনেক সময় হয় কি, আতিশয্যতাও হয়ে যায় কোনো কোনো সময়। হ্যাঁ, ভালো মন্দর বিচার তখন থাকে না, কাজ ঠিক, করে ঠিক, না, ঠিক। এডিকশন হয়ে যায়। তো সেটা আমি বলবো একটু বুঝে শুনে ঠিকঠাকভাবে করার জন্য। করার জন্য। আর তার সাথে যেটা বলছি আসন, দেন মানে যম নিয়ম, থার্ড পার্ট হচ্ছে আসন। তার আগে কিছু পশ্চার করতে হবে। পরিষ্কার করতে হবে। প্রাণায়ামটা যেহেতু হায়ার প্র্যাকটিস, তাকে তার বেনিফিটটাকে অ্যাবজর্ব করার জন্য, নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। প্রস্তুত করতে হবে। যাই হোক, আমি বিস্তারিত আপনার কাছে শুনলাম। দুজনকেই অনেক 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 ধন্যবাদ। বিশেষ করে সুমন্তবাবু, আপনি ডেমনস্ট্রেশনগুলো দেখিয়েছেন। নন্দিতা ম্যাডাম বিস্তারিত ওনার অভিজ্ঞতা বা আগামী দিনে খেলোয়াড়রা কীভাবে আরও বেটার তৈরি হতে পারবে বা যোগাসনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করলাম। দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। এখানে যে দুজন আপনাদের সামনে এতক্ষণ ধরে ডেমনস্ট্রেট করেছে, সুরাঞ্জলি এবং বিশ্বরূপ, দুজনকেই। তো আন্তর্জাতিক যোগা দিবস একটা দিন শুধু উদযাপনের জন্য নয়, আন্তর্জাতিক যোগা দিবসের ভাবনাটাকে আমাদের ভেতরে রাখতে হবে এবং এই ভাবনাকে কাজে লাগানোর জন্য, যেটা আমরা আগে আলোচনা করেছি, 365 দিন নিজেকে সুস্থ রাখার জন্যে যে বিষয়গুলো বা যে আসনগুলো করা দরকার, যেভাবে নিজেকে আমরা সহজ পদ্ধতিতে আমরা নিজেদের সুস্থ রাখতে পারি এবং ইমিউনিটি বিল্ড আপ যেটাকে আমরা বলি, এই শব্দটার সঙ্গে আমরা খুব বেশি পরিচিত হয়ে গেছি এখন। করোনাকালে এই শব্দটাই বারবার আমাদের ঘুরে ফিরে আমাদের সামনে এসছে। নিজেকে শক্তিশালী করে রাখা, নিজের নিরোগ রাখা, এই বিষয়গুলোর জন্য কিন্তু যোগাসনের কোনো বিকল্প নেই। তো এই ভাবনাকে কাজে লাগানোর জন্য এবারের যে থিম দেওয়া হয়েছে মানবতাবাদ এবং পর্যটনকে যুক্ত করে এর একটা সুন্দর কম্বিনেশন করা হয়েছে, সেটা মাথায় রেখে আপনারাও নিশ্চয়ই সবাই এই দিনটাকে পালন করার পাশাপাশি এটাকে একটা নিয়মের মধ্যে ফেলে আগামী বছর যে আমরা নবম যে আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করব, তার আগে নিজেরা তৈরি হবেন যে আমরাও সামিল হতে পারি, সবাই সামিল হতে পারে এতে করে আমাদের একটা সুস্থ সমাজ গঠনের ক্ষেত্রে দারুণভাবে আমরা সেটাকে কাজে লাগাতে পারবো। এই কটি কথা বলে আজকের এই অনুষ্ঠানে ডিডি ত্রিপুরার সমস্ত দর্শক বন্ধুদের আবারও ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠান এখানে শেষ করছি। নমস্কার।